তাহলে তো স্টার্ট করি। দেখ বেসিক্যালি জাস্ট একটা জিনিস তোকে বলবো, সেটা হচ্ছে আমাদের পিরিয়ড টেবিল চ্যাপ্টারে রিঅ্যাক্টিভিটি বলে একটা জিনিস আছে। রিঅ্যাক্টিভিটির জায়গাটা একটু বার কর বইয়ের মধ্যে। দেখ বেসিক্যালি রিঅ্যাক্টিভিটি, আমি তুই কার রিঅ্যাক্টিভিটি দেখবো, অ্যাজ এ হোল সবারই রিঅ্যাক্টিভিটি দেখবো, কিন্তু রিঅ্যাক্টিভিটির রিজন হয়তো তুই ইন ডিটেলস এক্ষুনি বুঝতে পারবি না, ডাউন দ্য গ্রুপ স্পেশালি। অ্যাক্রস দ্য পিরিয়ড বুঝতে পারবি, কিন্তু ডাউন দ্য গ্রুপ তোর পক্ষে এই মুহূর্তে বোঝা পসিবল না। ওটা ক্লাস 11-12 কনসেপ্ট ওখানে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো রিঅ্যাক্টিভিটি বলে হেডিং দিতে পারিস, তুই চাইলে খাতায় লিখতে পারিস, চাইলে দেখতে পারিস, চাইলে এনজয় করতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা। দেখ বেসিক্যালি রিঅ্যাক্টিভিটি মানে কি, সোজা কথা ভাই, কে কত তাড়াতাড়ি রিঅ্যাকশান করছে। তো কে কত তাড়াতাড়ি রিঅ্যাকশান করছে মানে কি, তোর ব্যক্তিগত ইচ্ছা বললাম তো। কার রিঅ্যাক্টিভিটি কীরকম? আচ্ছা, রিঅ্যাক্টিভিটি মানে কি ভাই, কোনো একটা স্পিসিস রিঅ্যাক্টিভ, তার মানে কি বলতো, ফার্স্ট রিঅ্যাকশানে পার্টিসিপেট করছে, সোজা কথা এটাই তো বুঝি রিঅ্যাক্টিভিটি মানে, তাই তো? আচ্ছা, এখন রিঅ্যাক্টিভিটি কিসের বেসিসে হয়? রিঅ্যাকশান মানেই হচ্ছে বলতে কি ইলেকট্রন দেওয়া নেওয়ার খেলা। তো ইলেকট্রন যে যত ভালো দেবে তার রিঅ্যাক্টিভিটি সোজা কথা বেশি, বা যে ইলেকট্রন যে যত তাড়াতাড়ি নেবে তার রিঅ্যাক্টিভিটি বেশি, সিম্পল লজিক, ঠিক আছে? তো এখন দেখ তাহলে রিঅ্যাক্টিভিটি আমি কিসের বেসিসে দেখবো, চল ফার্স্টে যাচ্ছি হচ্ছে অ্যাক্রস দ্য পিরিয়ড, ঠিক আছে? তাহলে পিরিয়ড ওয়াইজ আমি যাব কি, লেফট টু রাইট। আচ্ছা, পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট। দেখ যখনই আমি ইলেকট্রন ফার্স্টে যারা আছে, একটা পিরিয়ড ওয়াইজ যদি আমি লেফট টু রাইটে যাই, আমার ফার্স্টে কাটা থাকে বলতো মেটাল, তারপরে নন মেটাল, দুজনের মাঝখানে থাকে হচ্ছে মেটালয়েড। এটাই আমার নর্মাল ট্রেন্ড বসে থাকার। তো বেসিক্যালি মেটালের কথা যদি ভাবি, মেটাল আমার কী করে, ইলেকট্রন ছাড়ে। মেটাল আমার ইলেকট্রন ছাড়ে। তুই বল, যে আমার একটা ইলেকট্রন ছাড়বে সে ফার্স্ট রিয়াকশন করবে, নাকি যে তিনটে ইলেকট্রন ছাড়বে সে ফার্স্ট রিয়াকশন করবে? অবভিয়াসলি একটা ছাড়বে। তাহলে একটা ছাড়া ইজি, তিনটে ছাড়বে নাকি ও স্টেপ বাই স্টেপ তিনটে ছাড়বে, সোজা কথা, বুঝতে পারলি? তার মানে তুই দেখ, আমি যদি ভাবি, চল আমি ভাবলাম পিরিয়ড 3 এর কথা। পিরিয়ড 3তে ধর আমার আছে সোডিয়াম, ম্যাগনেশিয়াম, তারপরে ধর আমার অ্যালুমিনিয়াম আছে। এই তো আমার হচ্ছে পিরিয়ড 3। দেখ সোডিয়াম আমার একখানা ইলেকট্রন ছাড়ে, ম্যাগনেশিয়াম ছাড়ে দুখানা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম ছাড়ে হচ্ছে আমার তিনটে ইলেকট্রন, বুঝতে পারছিস? তার মানে কি বলতো ভাই, সোডিয়ামের রিঅ্যাক্টিভিটি হচ্ছে ওই ম্যাগনেশিয়ামের থেকে বেশি, ম্যাগনেশিয়ামের রিঅ্যাক্টিভিটি হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে বেশি। এই জন্য তুই একটা জিনিস পড়েছিস এর আগে, জলের মধ্যে দেখবি সোডিয়াম ছুঁড়ে মারলে দেখবি এক্সপ্লোশন হয়। এক্সপ্লোশন হয় ওরকম না বাড়ি উড়ে যাবে, আগুন লেগে যাবে, ঠিক আছে? তুই সোডিয়ামকে জলের মধ্যে ছুঁড়ে মারলে ওটা আগুন লেগে যাবে, ঠিক আছে? তার মানে সোডিয়ামের রিঅ্যাক্টিভিটি বেসিক্যালি বেশি। কেন বেশি? তার কারণ হচ্ছে ওই সোডিয়ামের ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি, সোজা কথা। ম্যাগনেশিয়ামের একটু কম, কারণ ম্যাগনেশিয়ামকে দুখানা ইলেকট্রন ছাড়তে হবে, আর অ্যালুমিনিয়ামকে তিনটে। মানে আমি সোজা কথা টেন্ডেন্সির কথা না, অ্যাকচুয়ালি হচ্ছে কত টাইমের মধ্যে ছাড়তে পারছে। যে একটা ইলেকট্রন ছাড়বে সে তো ফার্স্ট ছাড়বে, সোজা কথা। তার মানে আমার কী হলো বলতো, মেটাল ওয়াইজ যদি আমি যাই, তাহলে লেফট টু রাইট আমার রিঅ্যাক্টিভিটি প্রথমে কী করলো বলতো, ডিক্রিজ করলো, তাই তো? রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করেছে, বইয়ের মধ্যে দেখ লেখা আছে, কোথায় লেখা আছে তুই বার কর। কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি পয়েন্টটা পেয়েছিস? ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে? ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি পেজ নাম্বার হচ্ছে 9, কনটেক্সট নাম্বার 1.5.3 এর ঠিক নিচেই আছে। 1.5.3 এর মধ্যে পাবি, সরি 1.5.3 এর মধ্যে পাবি, দেখতে পাচ্ছিস কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি? পেয়েছিস দেখতে? আচ্ছা, ওর মধ্যে দেখ ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। একটু দাঁড়া, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বসে পড়। তুই এদিকটা সামনে ঘুরে বস, সামনে ঘুরে যা, ভাই পিছনে চলে যেতে পারিস ওখানটা, বা একটু চেপে আয় এদিকে, পিছনে চলে যা ওখানে। আচ্ছা তো দেখ বেসিক্যালি আমার পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইটে গেছে, আমার রিঅ্যাক্টিভিটি ফার্স্টে কী হলো ডিক্রিজ করলো, বুঝতে পেরেছিস তো? তাহলে রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করেছে কারণ ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি আমার কমে যাচ্ছে, টেন্ডেন্সি না অ্যাকচুয়ালি টাইম সোজা কথা লাগছে, বুঝতে পারছিস? তার মানে আমার রিঅ্যাক্টিভিটি হচ্ছে ফার্স্টে ডিক্রিজ করলো। ওকে, আমি একদম লাস্টের কথা ভাবি, লাস্টে কী আছে? ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসের তো রিঅ্যাক্টিভিটি হয় না, তো ইনার্ট গ্যাস এই কনটেক্সটের মধ্যে পড়ছেই না। ইনার্ট গ্যাসের সামনে যারা আছে তাদের কথা যদি ভাবি, দেখ বেসিক্যালি আমার নন মেটালগুলো থাকে, তাই তো? নন মেটাল থাকে, তো এখানে ধর বেসিক্যালি কারা আছে? ফসফরাস, সালফার, ক্লোরিন, ঠিক আছে? ফসফরাস, সালফার, ক্লোরিন, দেখ নন মেটালগুলো আমি লিখলাম। এইবারে দেখ নন মেটালগুলো আমার কী করে? নন মেটালগুলো তো আমার ইলেকট্রন নেয়, দেখ যে আমার ইলেকট্রন নেবে অবভিয়াসলি, আর মাঝখানে আমি লিখিনি একজনকে, ঠিক আছে? নন মেটালগুলো আমার ইলেকট্রন নেবে অবভিয়াসলি, যে একটা নেবে সে তো ফার্স্ট নেবে, যে তিনটে নেবে তার থেকে, বুঝতে পেরেছিস তো? তার মানে আমার কী হলো বলতো, রিঅ্যাক্টিভিটি ফার্স্টে ডিক্রিজ করেছিল, রিঅ্যাক্টিভিটি আমার কিন্তু ফার্স্টে ডিক্রিজ করবে ইন মেটাল। তাহলে এইভাবেই আমি তুই মনে রাখবো, যখন বাদিক থেকে ডান দিকে যাচ্ছি তখন আমার মেটালগুলোর মধ্যে রিঅ্যাক্টিভিটি ফার্স্টে ডিক্রিজ করে, বুঝতে পারলি? তারপরে আমার কী করলো, তারপরে পার্টটা আমি মাঝখানে যেটা আছে মেটালের, সেখানে তো রিঅ্যাক্টিভিটি পার্টে পরে আসছি। নন মেটালে আমার যখন যাবে, নন মেটালের মধ্যে যদি আমি লেফট টু রাইটে যাই, আমার রিঅ্যাক্টিভিটি কী করবে বলতো? ইনক্রিজ করবে, বুঝতে পারলি? নন মেটালের মধ্যে যদি আমি লেফট টু রাইটে যাই, রিঅ্যাক্টিভিটি আমার ইনক্রিজ করবে। কেন? তার কারণ একটা ইলেকট্রন ক্লোরিনের পক্ষে নেওয়া সোজা, ফার্স্ট হবে সোজা কথা। ফসফরাসকে 3খানা ক্লোরিন নিতে হবে, টাইম বেশি লাগবে, বুঝতে পারলি? তার মানে আমার কী হলো বলতো, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করে দেন আমার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে। তার মানে এটা নয় যে আমার ইনার্ট গ্যাস যেটা আছে সেটা রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, অবভিয়াসলি নয়, ইনার্ট গ্যাস তো পড়ছেই না এর মধ্যে, ইনার্ট গ্যাসের তো কম্প্যারিজনই হচ্ছে না, বুঝতে পারছিস? ক্লিয়ার? ওকে, হ্যাঁ চলে 10টা, ঠিক আছে, বোঝা গেল? যেখানে ইচ্ছা বস। বুঝে গেছে? তাহলে আমি যত লেফট টু রাইটে যাবে কী হয়েছে আমি বুঝতে পারলাম, বুঝলি? বাদিক থেকে ডান দিয়ে গেলে আমার কী হলো, রিঅ্যাক্টিভিটি এদের মধ্যে নোবেল গ্যাস আমার পড়ছেই না, ঠিক আছে? তোর এই চ্যাপ্টারটা পড়া হয়েছে? পিরিয়ড টেবিল পড়েছিস? আর কেমিক্যাল বন্ডিং? আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে আগে বলতিস যে আজকে পড়তে আসবি, তাহলে আমি তোকে ভিডিওগুলো পাঠাতাম, ঠিক আছে? আমি তো জানতাম না তুই পড়তে আসবি। তো বেসিক্যালি ইনার্ট গ্যাস এদের মধ্যে পড়ছে না, ক্লিয়ার? এত অবধি বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ, তাহলে আমি লেফট টু রাইট বুঝেছি। এখন প্রশ্ন হচ্ছে, তোকে পরীক্ষাতে কোশ্চেন করলে কী দেবে বলতো? আইদার এরকম মেটালের মধ্যে দেবে কম্পেয়ার করতে, বা নন মেটালের মধ্যে দেবে কম্পেয়ার করতে, ঠিক আছে? বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেল? এইবারে আমি যাবো কোথায় বলতো? ডাউন দ্য গ্রুপ, উপর থেকে নিচের দিকে যাই। তাহলে উপর থেকে নিচের দিকে যদি যাই, তাহলে ডাউন দ্য গ্রুপে এবার আমি আসছি। ডাউন দ্য গ্রুপ একইভাবেই আমার কম্প্যারিজনটা কার মধ্যে হবে? কম্প্যারিজন হবে হচ্ছে মেটাল ভার্সেস নন মেটাল, মানে মেটালের মধ্যে হবে আর নন মেটালের মধ্যে আলাদা আলাদা করে হবে, কারণ পুরো জিনিসটা একসাথে ওরকম রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার করা যায় না, রিঅ্যাক্টিভিটি সবার আলাদা আলাদা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি ডাউন দ্য গ্রুপ তার মানে আমি আসছি হচ্ছে কি উপর থেকে নিচের দিকে, আপ থেকে ডাউনে আমি আসছি, ক্লিয়ার? আচ্ছা যদি আমি মেটালের কথা ভাবি, তাহলে মেটাল আমার কী করে? দেখ মেটাল আমার কী করে বেসিক্যালি, মেটাল রিঅ্যাক্টিভিটি কী হবে? ঠান্ডা মাথায় ভাববি, দেখ মেটাল তো আমার ইলেকট্রন ছাড়ে, এনিওয়েজ ছাড়বে, কিন্তু
আমার এই মেটালের রিঅ্যাক্টিভিটি দেখতে গেলে সোজা কথা এই সিম্পল সাইজের ফ্যাক্টর দিয়ে হবে না। কেন হবে না? তার কারণ একটা ক্লাস 12-এর পার্ট অ্যাকচুয়ালি, যদিও ক্লাস 12-এর সিলেবাস এখন আবার সলিড স্টেট বাদ দিয়ে দিয়েছে, সেই জন্য সলিড স্টেটের মধ্যে এই পার্টটা আবার নেই, সলিড স্টেট চ্যাপ্টারটাই নেই। মেটালগুলো আমার বেসিক্যালি কীভাবে থাকে বলতো? সব মেটাল সলিডভাবেই থাকে ইউজুয়ালি, সব মেটাল হচ্ছে সলিডভাবে থাকে। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? মেটাল যে সলিড থাকে। এখন দেখ, এই সলিড স্টেটের স্ট্রাকচার আমি যদি জানতাম, ক্লাস 12-এই বেসিক্যালি ছিল, জয়েন্টে আছে, বোর্ড এক্সামে আর নেই। ওখানে কি হয়, মেটালগুলো ভাই, একটা মেটাল অ্যাটম আরেকটা মেটাল অ্যাটমের সাথে গায়ে গায়ে লেগে থাকে, একদম স্বাভাবিক সলিড স্টেট। এই যত সলিড স্টেটের স্ট্রাকচারটা আমার সুন্দর হবে এটাকে বলে যে ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে? ক্রিস্টাল ল্যাটিস বা ক্রিস্টাল স্ট্রাকচার মানে আমার এই সলিডের মধ্যে কী হয়, মেটালগুলো সুন্দর পরপর অর্ডারভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস, বুঝলি? এগুলো তোর পরীক্ষাতে কোশ্চেন করবে না, শুধু তোকে জিজ্ঞেস করবে 5-6খানা দিয়ে, ভাই এদের অর্ডারটা কী হবে, ব্যাস ওটুকুই এনাফ। কিন্তু ওটা কেন হচ্ছে সেটা বলার জন্য আমি তোকে বলছি। দেখ, তোর যদি মনে প্রশ্ন আসতো কি ভাই, মেটাল তো আমার সিম্পল ইলেকট্রন ছাড়বে, তো আমার যত দেখ আমার মেটাল উপর থেকে নিচের দিকে যায় তত আমার কী হয়, মেটালিক ক্যারেক্টার বাড়ে। তা মেটালিক ক্যারেক্টার বাড়ে, এটা তো আগের দিন দেখেছি, মেটালিক ক্যারেক্টার যত উপর থেকে নিচে দিকে মেটালিক ক্যারেক্টার বাড়বে। কিন্তু আমি তো কিন্তু এখন দেখছি রিঅ্যাক্টিভিটি, মেটালিক ক্যারেক্টার রিঅ্যাক্টিভিটির মধ্যে ডিফারেন্স আছে একটু। তো রিঅ্যাক্টিভিটি এখন ঠান্ডা মাথায় দেখ, এটা কিন্তু সাইজ দিয়ে হবে না। তুই যদি শুধু সাইজ দিয়ে বলিস যে আমি উপর থেকে নিচের দিকে গেলাম, সাইজ বাড়লো, তাহলে মেটাল আমার ইলেকট্রন ছেড়ে দেবে, এটা আমার হবে না। মেটালের রিঅ্যাক্টিভিটি ইনফ্যাক্ট উল্টো হবে, বুঝতে পেরেছিস তো? যে উপরে আছে সেই পাটে আমি আসছি, এটা কোথায় আছে বইতে তোকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি তো তোর আছে সিলেবাসে, পরেরটা তো নেই। এনিওয়েজ না, রিঅ্যাক্টিভিটি ঠিকই আছে, রিঅ্যাক্টিভিটি যেভাবে ভাবছিল ওভাবেই হবে। রিঅ্যাক্টিভিটি তো যেভাবে ভাবছিল ওভাবেই হবে। মেটাল উপর থেকে নিচের দিকে যাচ্ছে, আমার সাইজ বাড়ছে, সাইজ বাড়লে আমার রিঅ্যাক্টিভিটি বাড়বে, কারণ মেটালিক ক্যারেক্টার বাড়ছে। এটাই হচ্ছে তোর, যেভাবে তুই ভেবেছিলি ওটাই হচ্ছে। আমি পরেরটা কেমিক্যাল বন্ডিং ভাবছিলাম, এটাই এই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। তো নর্মাল যেরকম উপর থেকে নিচের দিকে যাচ্ছি, সাইজ বাড়ছে, ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বাড়ছে, রিঅ্যাক্টিভিটি বাড়ছে, ঠিক আছে মেটালে? ওকে, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমি মেটালের জন্য দেখলাম, উপর থেকে নিচের দিকে যাচ্ছি, সাইজ বাড়ছে, রিঅ্যাক্টিভিটি বাড়ছে। কেন রিঅ্যাক্টিভিটি বাড়ছে? তার কারণ মেটাল তো আমার ইলেকট্রন ছাড়বে, যত আমার সাইজ বসাবে বেশি হবে তত আমার ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বাড়বে। এটা বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মেটাল রিঅ্যাক্টিভিটি আমার কী হবে, উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে, বুঝেছিস? আচ্ছা, এইবারে যাচ্ছি নন মেটাল। নন মেটালেও আমি একইভাবে আসবো কি বলতো, উপর থেকে নিচের দিকে। নন মেটালেও আমি একইভাবে আসবো কি, উপর থেকে নিচের দিকে। তো নন মেটালের অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভিটি আমার কিসের উপর ডিপেন্ড করছে? নন মেটালের রিঅ্যাক্টিভিটি আমার ডিপেন্ড করছে হচ্ছে কিসের উপর? ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সির উপর। সেটা কথা, যে ভালো ইলেকট্রন নেবে তার আমার সেই নন মেটালের রিঅ্যাক্টিভিটি তত ভালো, তাই তো? এখন তুই ভাব, উপর থেকে নিচের দিকে গেলে নন মেটালগুলোর আমার কী হয়, সাইজ বেড়ে যায়, সাইজ বাড়বে। আচ্ছা, সাইজ বাড়লে কি ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে? সাইজ বাড়লে কি ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে? বাড়বে না কমবে? সাইজ বাড়লে কমবে। কেন কমবে? এই সাইজ বাড়ছে তার মানে নিউক্লিয়ার অ্যাট্রাকশন, ওখানে চলে যা, বসে পড়। সাইজ বাড়ছে তার মানে কি বলতো, নিউক্লিয়ার অ্যাট্রাকশন কমছে, সোজা কথা। তো অ্যাট্রাকশন যদি কমে তার মানে কী হবে ভাই, ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিও কমবে। তার মানে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি যদি কমে তার মানে রিঅ্যাক্টিভিটি কী হবে বলতো, কম হবে না বেশি হবে? বলবি না? 8:15 অবধি টাইম, ঠিক আছে? বলবি না? সাইজ যদি বাড়ে তাহলে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে না কমবে? কমবে, এক্স্যাক্টলি। কেন কমবে? আরে ভাই, নিউক্লিয়ার অ্যাট্রাকশন কমে গেছে তো। তাহলে যদি সাইজ বাড়ে তাহলে নিউক্লিয়ার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কমবে। ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি যদি কমে যায় তাহলে রিঅ্যাক্টিভিটি বাড়বে না কমবে? কী হবে জোরে বল, শুনতে পাচ্ছি না আমি কিছু। আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন অদ্ভুতভাবে? কিছুই বুঝছিস না নাকি? কিছু কি বুঝতে পারছিস আমি যা বললাম এতক্ষণ? কিছুই বুঝিস নি? আচ্ছা, এখন আমি পড়ছি হচ্ছে ডাউন দ্য গ্রুপ, মানে ভাই গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে যাবো, আমি দেখবো হচ্ছে ভাই কার রিঅ্যাক্টিভিটি কীরকম। ফার্স্টে আমি দেখলাম কার, মেটালের রিঅ্যাক্টিভিটি। তো মেটালের রিঅ্যাক্টিভিটি মানে কি ভাই, মেটাল আমার কত তাড়াতাড়ি ইলেকট্রন দেবে, মেটালের কাছ থেকে ইলেকট্রন দেওয়া। উপর থেকে নিচের দিকে গেলে আমার সাইজ বেড়ে যায়, সেটা আমি আগের ক্লাসেই দেখেছি, পিরিয়ড টেবিলের ক্লাসে। সাইজ বাড়লে কি ইলেকট্রন ইজিলি দেবে না ইলেকট্রন ইজিলি নেবে? সাইজ যদি বেড়ে যায় তাহলে কি ইলেকট্রন ইজিলি দেবে না ইজিলি ইলেকট্রন নেবে? ইজিলি ইলেকট্রন দেবে। ওই জন্য আমি কিছুক্ষণ আগে দেখলাম কি ভাই, মেটালের জন্য উপর থেকে নিচের দিকে গেলে আমার রিঅ্যাক্টিভিটি বেড়ে যায়, এটা আমি দেখলাম কিছুক্ষণ আগে। বুঝতে পেরেছিস? এর মধ্যে না বোঝার কিছু আছে? বুঝেছিস, খুব ভালো কথা। তারপরে আমি আছি কি, নন মেটালের জন্য আমি আবার রিঅ্যাক্টিভিটির কম্পেয়ার করব। নন মেটাল কারা ভাই? এই যে কিছুক্ষণ আগেই কম্পেয়ার করেছিলাম, ফসফরাস, সালফার, ক্লোরিনের।
নন মেটাল আমার কি করে, ইলেকট্রন নেয় না দেয়? নন মেটাল আমার ইলেকট্রন নেয় না দেয়? বেসিক্যালি নেবে, তাই তো? তো যদি নেয়, সব নন মেটাল যে নেবে এরকম কোনো কথা নেই, এই জন্য এটা একটা ওপর কথা। তো যদি ইলেকট্রন নেয়, তাহলে তুই বল যার সাইজ ছোট সেই ইজিলি ইলেকট্রন নেবে না যার সাইজ বড় সেই ইজিলি ইলেকট্রন নেবে? যার সাইজ ছোট সেই ইজিলি ইলেকট্রন নেবে। কেন ভাই? কারণ নিউক্লিয়াস টানবে বেশি। বুঝে গেছিস? তাহলে বল উপর থেকে নিচের দিকে গেলে আমার সাইজ বাড়ে না কমে? সাইজ কমে, সাইজ বাড়ে। উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বাড়ে। তাহলে সাইজ যদি বেড়ে যায়, ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে না কমবে? ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কমবে। তাহলে রিঅ্যাক্টিভিটি বাড়বে না কমবে? রিঅ্যাক্টিভিটি কমবে। বুঝতে পেরেছিস? তাহলে মেটালের জন্য বুঝলাম আর নন মেটালের জন্য বুঝলাম, এটাই হচ্ছে আমার রিঅ্যাক্টিভিটির অর্ডার। ক্লিয়ার? তাহলে পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইটে গেলে আমার কী হবে? ফার্স্টে কমবে, দেন বাড়বে। আর ডাউন দ্য গ্রুপে আমার গেলে কী হবে? সাইজ এর সাথে খেলাটা চলছে। আমার কী হলো? মেটালের জন্য রিঅ্যাক্টিভিটি বাড়লো আর নন মেটালের জন্য রিঅ্যাক্টিভিটি কমেছে। বুঝতে পারলি? বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখ আরেকটা পার্ট আসছে কি, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এখানে আমি লিখছি মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। আচ্ছা, মেল্টিং পয়েন্ট মানে কি? সোজা কথা, তুই ধর সলিড থেকে লিকুইডে কনভার্ট করবি, তোকে কত অ্যামাউন্টের এনার্জি দিতে হবে, যার জন্য ভাই বেশি অ্যামাউন্টের হিট দিবি তার মেল্টিং পয়েন্ট তত বেশি, তাই তো? মেল্টিং পয়েন্ট মানে কি? সলিড থেকে লিকুইডে কনভার্ট করছিস, যে টেম্পারেচারটা লাগবে সেটাই হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট। এখন একটা সলিড ধর তোর কাছে আছে যাকে আমার কম টেম্পারেচার দিলে, কম হিট করলেই আমার গলে যায়। আরেকটা সলিড ধর তোর কাছে আছে যাকে আমার বেশি হিট দিলে আমার গলে যায়। তার মানে বুঝতে পারছিস কার মেল্টিং পয়েন্ট বেশি তাহলে? এক্স্যাক্টলি, যাকে বেশি হিট দিলে আমার গলবে তার মেল্টিং পয়েন্ট বেশি। বুঝছিস? ঠিক আছে। লোহা আর ধর বরফ, কার মেল্টিং পয়েন্ট বেশি? কমন সেন্স অ্যাপ্লাই করে বল, লোহার মেল্টিং পয়েন্ট বেশি। তার মানে কি বলতে ভাই, লোহার মধ্যে আমার ওই সলিড পার্টিকেলটার মধ্যে কি হচ্ছে, একটা পার্টিকেল আরেকটাকে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশানে ধরে রেখেছে, এটাই বেসিক্যালি রিজন। মেটালের মধ্যে আমার কি হয়, একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ধরে রাখে, ওটাকে বলে মেটালিক বন্ড। ওই বন্ড আমাদের নেই এখন সিলেবাস। বুঝতে পেরেছিস? তাহলে এইবারে আমি কম্পেয়ার করবো কি, মেল্টিং পয়েন্ট বেশি তার মানে কি বলতো ভাই, ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি। ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি মানে কি, তোকে ভাঙতে হলে বেশি বাইরে থেকে এক্সটার্নাল হিট দিতে হবে, থার্মাল এনার্জি বেশি দিতে হবে, তার মানে ওর মেল্টিং পয়েন্ট বেশি হবে। বুঝলি? বয়েলিং পয়েন্ট বুঝছিস নাকি? বয়েলিং পয়েন্ট বেশি তার মানে কি, বয়েলিং পয়েন্ট মানে কি ভাই, আমার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করব। তাহলে লিকুইডের মধ্যে তো পার্টিকেলগুলো আমার একটুখানি কাছাকাছি আছে, গ্যাসে কনভার্ট করবো মানে কি, দূরে দূরে পাঠিয়ে দেবো। ধর আমার এইবার সব লিকুইডের মধ্যে তো ফোর্স অফ অ্যাট্রাকশন সেম নয়, আলাদা আলাদা লিকুইড আলাদা আলাদা। যেমন ধর তো জলের যা ফোর্স অফ অ্যাট্রাকশন, অ্যালকোহলের ফোর্স অফ অ্যাট্রাকশন আলাদা। তুই জল ভার্সেস অ্যালকোহল বলতে পারবি কার বয়েলিং পয়েন্ট কম? অবভিয়াসলি অ্যালকোহল দেখবি আমার এমনি রাখলে, খোলা রাখলে উড়ে চলে যায়। স্যানিটাইজারের কথা ভাব, স্যানিটাইজার তুই রাখবি এমনি উড়ে চলে যাবে, ভোলাটাইল। তার মানে কি বলতে ভাই, ও আমার লিকুইড থেকে গ্যাসে ইজিলি কনভার্ট হবে। তার মানে লিকুইড থেকে গ্যাসে ইজিলি কনভার্ট হবে মানে কি, তোকে ফোর্স অফ অ্যাট্রাকশন বাইরে থেকে কম দিতে হবে, মানে বাইরে থেকে হিট তোকে কম দিতে হবে, বাইরে থেকে থার্মাল এনার্জি তোকে কম দিতে হবে। কম দিতে হবে মানে কি, মানে ভিতরে ওদের ফোর্স অফ অ্যাট্রাকশন কম ভাই, কম হিট দিলেই ও ভাই পালিয়ে যাচ্ছে একে অন্যের থেকে। বুঝতে পারছিস তো? আর যত স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন তত তোকে কী করতে হবে, ভাঙতে হলে বেশি এনার্জি দিতে হবে। বুঝলি? তার মানে কারোর বয়েলিং পয়েন্ট বেশি তার মানে কি বলতো, তার ফোর্স অফ অ্যাট্রাকশনটাও বেশি। বোঝা গেছে? কারোর বয়েলিং পয়েন্ট বেশি মানে কি, তার ফোর্স অফ অ্যাট্রাকশনটাও বেশি। বুঝতে পেরেছিস? এইবারে আমি তুই মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের কম্পেয়ার করবো। কার কম্পেয়ার করবো? বেসিক্যালি মেটালের করবো আর নন মেটালের করবো। এইটার এক্সপ্লেনেশন হচ্ছে তোর আমার ক্লাস 12-এর কনসেপ্ট, ক্লাস 11-এর কনসেপ্ট আছে। তো ক্লাস 12-এর সলিড স্টেট লাগবে মেটালের জন্য, আর ক্লাস 11-এর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন লাগবে নন মেটালের জন্য, যেগুলোর একটা আমি তো এখন পড়বো না, কারণ পুরোটাই ক্লাস 11-এর টপিক। ঠিক আছে? দেখ বেসিক্যালি তোকে আমি ফার্স্টে দেখাচ্ছি মেটালের জন্য কী হবে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। ধর মেটালে আমি যদি উপর থেকে নিচের দিকে যাই, চল আমি নিলাম কাকে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই কটা ধর আমার মেটাল আছে। ওকে, এই কটা মেটাল আমি নিয়েছি। এটা কোন গ্রুপের মেটাল? এটা হচ্ছে আমার গ্রুপ নাম্বার 1-এর মেটাল। ঠিক আছে, গ্রুপ নাম্বার 1-এর মেটাল। এইবারে দেখ গ্রুপ নাম্বার 1-এর যদি মেটাল হয়, এদের এখন মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টটা আমি কম্পেয়ার করব। সবাই মেটাল, সবাই সলিড, তাহলে কে হচ্ছে ভাই আমার, কার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট বেশি? দেখ এটার এক্সপ্লেনেশন তুই এখন তোর জানা কনসেপ্ট দিতে পারবি না। আমি লিথিয়াম থেকে যত সিজিয়ামের দিকে যাচ্ছি, সাইজ আমার কি হচ্ছে বলতো, বাড়ছে। এক্স্যাক্টলি সাইজ বাড়ছে।
এইবার একটা জিনিস ঠান্ডা মাথায় দেখ, মেটালগুলো তো আমার সলিড, তাহলে মেটালগুলো হচ্ছে আমার কি বলতো ভাই, সবাই ওই যেটা বলছিলাম ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে থাকে বা ল্যাটিস স্ট্রাকচার ফর্ম করে থাকে, মানে সলিড ভাই একে অন্যের সাথে লেগে আছে। এটা হচ্ছে ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রির পার্ট, যেটা সিলেবাসের মধ্যে এখন নেই। তার মানে ভাই একটা লিথিয়াম অ্যাটমের সাথে আরেকটা লিথিয়াম অ্যাটম এভাবে পরপর লেগে আছে। তুই বাড়ি গিয়ে গুগলে সার্চ করবি ক্রিস্টাল স্ট্রাকচার, সলিড স্ট্রাকচার, পেয়ে যাবি এসব ছবি, ঠিক আছে। এখন তাহলে লিথিয়ামের ধর যদি আমার কাছে একটা জাস্ট লিথিয়াম মেটালই যদি থাকে, তার মানে কি ওর মধ্যে একটা অ্যাটম আছে? না ভাই, কয়েক কোটি মলিকুল আছে, কয়েক কোটি মলিকুল, সরি কয়েক কোটি অ্যাটম আছে, কয়েক কোটি অ্যাটম, বুঝতে পারছিস তো? তুই যে জল খাচ্ছিস, জল মানে কি তুই একটা ওয়াটার মলিকুল খাচ্ছিস নাকি? কয়েক কোটি ওয়াটার মলিকুল তুই জলের বোতলে এই মুহূর্তে আছে। তুই খাতায় লিখে শেষ করতে পারবি না, তোকে 10 টু দি পাওয়ার করে করতে হবে, ঠিক আছে। সেই ক্যালকুলেশন আমি তুই ক্লাসটা নিয়ে করবো, মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রির চ্যাপ্টারে। আজকের ক্লাসে হয়তো করবো না, পরের ক্লাসে করবো। তোর এক বোতল জলে কটা ওয়াটার মলিকুল আছে। এইবারে দেখ ক্লাস 11-এ বেসিক্যালি এই জিনিসটা আছে, ওই যেটা বলছিলাম ওয়াটার মলিকুলের গল্প। এখন এই যে লিথিয়াম যে মেটালটা, মেটালের মধ্যে আমার এরকম কয়েক কোটি অ্যাটম রয়েছে, একটা অ্যাটম আরেকটার সাথে এরকম লেগে আছে। সিমিলারলি সিজিয়ামেও আমার কী হয়েছে, একটা সিজিয়াম আরেকটা সিজিয়ামের সাথে লেগে আছে। এখন যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, সেখানে আমার কী হবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে না কম হবে? বেশি হবে, এক্স্যাক্টলি বুঝে গেছি। যার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি সেখানে আমার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম, বুঝলি? এইবারে দেখ ভাই, লিথিয়ামের সাইজ ছোট, সিজিয়ামের সাইজ বেশি, এটাকেই বলে হচ্ছে প্যাকিং। দেখবি যত ছোট জিনিস হবে তত আমার প্যাকিংটা ভালো হবে, আর যত বড় হবে তত প্যাকিংয়ে গন্ডগোল হয়। এটা তো তুই নর্মাল রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন থেকে বুঝতে পারছিস। যত ছোট হবে তত তোর প্যাকিং ভালো হয়। মানে কি বলতো, এই ধর এইরকম একটা ছোটো সাইজের অ্যাটমের সাথে আরেকটা লাগলো এইভাবে চলতে চলতে থাকছে, বুঝতে পারছিস? আর যত এরকম বড় বড় লেগে আছে তত এদের মধ্যে প্যাকিং খারাপ, গন্ডগোল হওয়ার চান্স বেশি। ছোটো যত হয়েছে তত আমার ব্যাপারটা আরও পারফেক্ট হয়েছে, বুঝতে পারছিস তো? তার মানে এইটা হচ্ছে আমার কী বলে, এটাকে বলে ক্রিস্টাল প্যাকিং, সলিড স্টেটের প্যাকিং। যখন আমার লিথিয়াম যত সাইজ ছোটো তত আমার প্যাকিং ভালো, আর প্যাকিং যত ভালো তার মানে কি বলতো, ফোর্স অফ অ্যাট্রাকশন তত ভালো। কেন? আরে ভাই গায়ে গায়ে লেগে যাচ্ছে তো তত, বুঝতে পারছিস? তার মানে সাইজ আমার যত ছোট, তাহলে সাইজের সাথে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল কি বলতো, প্যাকিং। ক্লিয়ার, বোঝা গেছে? আর প্যাকিং যত ভালো তত আমার কি বলতো ভালো, ফোর্স অফ অ্যাট্রাকশন আমার তত ভালো। সাইজ যত ছোট, সরি এটা ইনভার্সলি হবে, সাইজ যত ছোট মানে সাইজ কমছে, প্যাকিং তত আমার বাড়ছে, বুঝতে পারছিস? প্যাকিং তত আমার বাড়ছে। তোকে এইসব রিজন মনে রাখতে হবে না, তোকে জাস্ট এরকম অর্ডার বলতে হবে। সাইজ যত ছোটো প্যাকিং তত বাড়বে, প্যাকিং যত বাড়বে ফোর্স অফ অ্যাট্রাকশন তত বাড়বে, ফোর্স অফ অ্যাট্রাকশন যত বাড়বে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট আমার তত বাড়বে, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? তার মানে তুই সিম্পলি মাথায় রাখবি, মেটালের জন্য আমার কী হবে, সাইজ যত কম মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট তত বেশি। মাঝের দুখানা পয়েন্ট তুই চাইলে মনে রাখতে পারিস, কিন্তু পরীক্ষাতে এসব অ্যান্সার তোকে লিখতে হবে না, বুঝলি? মেটালের জন্য আমার তাহলে কী হলো ভাই, সাইজ যত ছোটো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট তত বেশি। মেটালের জন্য সাইজ যত ছোটো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট তত বেশি। এই জন্য আমি হয়তো উপর থেকে নিচের দিকে যাবো, তত আমার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কী হবে বলতো, কমবে না বাড়বে? কমবে, এক্স্যাক্টলি। এবারে চল বইয়ের মধ্যে দেখ লেখা আছে, কোথায় আছে দেখ, গ্র্যাজুয়েশন ইন ফিজিক্যাল প্রপার্টিস দেখতে পাচ্ছিস, গ্র্যাজুয়েশন ইন ফিজিক্যাল প্রপার্টিস, এই রিঅ্যাক্টিভিটির মধ্যেই গ্রেডেশন ইন ফিজিক্যাল প্রপার্টিস। দেখ ফার্স্ট এটা তোর মেটালগুলোরই কম্পেয়ার করা আছে, দেখতে পাচ্ছিস তো, ডিক্রিজেস লেখা আছে। তোকে ভ্যালু মুখস্থ করতে হবে না, আগেই বলে দিচ্ছি, জাস্ট তুই মনে রাখবি উপর থেকে নিচে দিকে গেলে ডিক্রিজ করবে, বুঝলি? ভ্যালু তোর মুখস্থ করতে হবে না, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে মেটালের আমার উপর থেকে নিচে দিকে গেলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমবে। কেন কমবে রিজন তুই বুঝেছিস, রিজন বইতে আছে কিনা আমি জানি না, এইসব প্যাকিং ফ্যাকিং নেই, বোঝা গেল? ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে এবার আমি কোথায় যাবো, নন মেটাল। আচ্ছা নন মেটাল মানে কি ভাই? নন মেটাল মানে তো সলিড না, ক্লোরিনের কথা ভাব, ক্লোরিন তো নর্মালি গ্যাস, ঠিক আছে? তাহলে ভাই যারা নন মেটাল তারা তো আমার সলিড, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের সবাই গ্যাস মিলেমিশে আছে। মেটালের মতন সলিড তো নয় নন মেটাল, এটা আমার তোর আইডিয়া আছে হাইড্রোজেন। এখন নন মেটালের জন্য কী হবে, নন মেটালের জন্য যে জিনিসটা ইনক্লুড হয় সেটা হচ্ছে ক্লাস 11-এ পড়বি, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ক্লাস 11-এ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। এসব বোঝার মতন এখন জায়গা আমি তুই নেই। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন চাইলে তুই বুঝতেই পারিস, তোকে আমি ক্লাস 11-এ ভিডিও পাঠিয়ে দেবো, তুই চাইলে দেখতে পারিস। দেখ নন মেটালের জন্য কি হয়, সাইজ যত বাড়বে তত ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, এটা নন মেটালের জন্য, কারণ ওখানে ওই গল্পটা অন্য হবে। আমি তাহলে ডাইরেক্ট লিখছি এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনে গেলাম না, ঠিক আছে? তাহলে নন মেটালে আমার কী হবে, সাইজ যত বাড়বে তত আমার ভাই ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, সাইজ যত বাড়বে তত আমার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। তো ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়ে তাহলে এমপি আর বিপি আমার বাড়বে, বুঝতে পারলি? তাহলে এই জিনিসটা তুই চাইলে শুধু মনে রাখবি, সাইজ যত আমার বাড়বে
ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট তত বাড়বে। ক্লিয়ার, বোঝা গেছে? অ্যাকচুয়ালি ক্লিয়ার নয়, তুই মুখস্থ করছিস এই জিনিসটা এখন। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আমার তোর এখন নেই ক্লাস 10-এ। যত সাইজ বাড়বে তত ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি বাড়বে, ওই জন্য আমার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বাড়বে। ঠিক আছে? তোকে চাইলে তুই যদি চাস আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবি পার্সোনালি, আমি তোকে পাঠিয়ে দেবো ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কী, ক্লাস 11-এর টপিক অ্যাকচুয়ালি। ঠিক আছে? সাইজ বাড়ছে, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ছে, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বাড়বে। এই ভ্যান ডার ওয়ালস ফোর্স কিন্তু তোর ক্লাস 11-এ লাগবে, ক্লাস 12-এও লাগবে স্পেশালি। সাইজ বাড়লে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কি এখন তো আমি জানি না, ওটা ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, বুঝতে পেরেছিস? আমি এখনও জানি না। ঠিক আছে? ওটা কি? ওটা যে বেসিক্যালি ইলেকট্রনিক একটা হবে, এই ব্যাপারে আমি তো এখন নেই। বোঝা গেল এটা? তাহলে আমার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেড়েছে। এই জন্য দেখ তোর নন মেটালের জন্য যদি আমি যাই, যে কোনো কারোর যদি কথা ভাবি, দেখ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, দেখ আমি গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে যদি যাই, ফ্লোরিনের সাইজ আমার ছোটো, আয়োডিনের সাইজ আমার বেশি, অবভিয়াসলি জানি। তাহলে আয়োডিনের সাইজ যদি বেশি হয় তার মানে কি বলতো, আয়োডিনের আমার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, ওই জন্য আমার আয়োডিনের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টও বেশি। বুঝতে পারলি? আয়োডিনের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি, ব্রোমিনের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট আয়োডিনের থেকে কম, ক্লোরিনের ওর থেকেও কম, ফ্লোরিনের ওর থেকেও কম। এই জন্য নর্মাল রুম টেম্পারেচারে আয়োডিন দেখবি আমার সলিড থাকে, ক্লোরিন দেখবি আমার গ্যাস থাকে, কারণ উল্টো হয়ে গেছে ব্যাপারটা এখানে। বুঝতে পারলি? নর্মাল রুম টেম্পারেচার আয়োডিন কিন্তু আমার সলিড, ক্লোরিন কিন্তু আমার গ্যাস। ঠিক আছে? তাহলে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট ক্লোরিনের কম কেন? কারণ ওর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম, ওই জন্য মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট ওর কম। বোঝা গেল? বুঝলি? কী বুঝলি তুই জানিস, ভ্যান ডার ওয়ালস ফোর্স কিছু বুঝিস নি, সোজা কথা। তাই এমনি এমনি ঘাড় নাচ্ছিস। ঠিক আছে? তুই শুধু এটা মনে রাখবি, সাইজ বাড়লো মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বাড়বে, কার জন্য? নন মেটালের জন্য। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে তোর ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটির কম্পারিজন। তোকে বইয়ের মধ্যে আবার দেখ, চলে যা, বইয়ের মধ্যে আছে, কোথায় আছে বইয়ের মধ্যে দেখ লেখা আছে, এই গ্রেডেশনের মধ্যেই পাবি, ঠিক তার নিচেরটা এই নন মেটাল। ভ্যালু তোকে মনে রাখতে হবে না, তুই শুধু মনে রাখবি উপর থেকে নিচে থেকে গেলে ইনক্রিজ করছে। দেখতে পাচ্ছিস তো বইয়ের মধ্যে সুন্দর ছক করে দেওয়া আছে, টেবিল বানিয়ে, পাচ্ছিস দেখতে? সব ক্যালকুলেটার আনিস নি? পুরো ক্যালকুলেট না করলে আমি কেটে দেবো নাম্বার। সিধা তোরও তো আইএসসি বোর্ড, ক্যালকুলেটার আনিস নি? পুরো নাম্বার দেবো না ক্যালকুলেট না করলে। আইএসসি বোর্ডে ক্যালকুলেট ছাড়া নাম্বার পাবি না। বোঝা গেল? এটা ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে আমার কী হলো, রিঅ্যাক্টিভিটি আমি তুই বুঝতে পেরেছি। সবার ক্লিয়ার? রিঅ্যাক্টিভিটি আর কোনো ডাউট আছে তো রিঅ্যাক্টিভিটি নিয়ে? এইবারে দেখ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই পিরিয়ড টেবিলে সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভিটির অ্যাওয়ার্ডটা আমি কাকে দেবো? মেটালের মধ্যে একজন পাবে আর নন মেটালের মধ্যে একজন পাবে। তাহলে মেটালের মধ্যে সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভিটির অর্ডার কে পাবে, অ্যাওয়ার্ডটা কে পাবে? ঠান্ডা মাথায় দেখ, আমি এইমাত্র দেখেছি ভাই বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে আমার রিঅ্যাক্টিভিটি কমে যায়, তাই তো? বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে রিঅ্যাক্টিভিটি কমে, তার মানে গ্রুপ ওয়ানগুলোর রিঅ্যাক্টিভিটি গ্রুপ টুর থেকে বেশি। এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকার কথাই নয়। গ্রুপ ওয়ান গ্রুপ টু একের রিঅ্যাক্টিভিটি দুইয়ের থেকে বেশি, এই যে বাঁ দিক থেকে ডান দিকে রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তাহলে গ্রুপ ওয়ানের মধ্যে কেউ একটা জিতবে, গ্রুপ ওয়ানের মধ্যে জিতবে কে? এইমাত্র দেখলাম মেটাল, সরি এখানে না, এই যে এখানে ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি বাড়ে। তাহলে গ্রুপ ওয়ানের মধ্যে একদম যে নিচে বসে আছে তার রিঅ্যাক্টিভিটি বেশি হবে। তাহলে এখন প্রশ্ন, নিচে সবচেয়ে বসে আছে এটাকে, কে বসে আছে? লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। খুব ভালো কথা, ফ্রান্সিয়াম বলেছি আমি, তার জন্য খুব প্রাউড। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রান্সিয়াম হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ, ওকে? এদের মধ্যে আসছেই না। সিজিয়াম হচ্ছে আমার জিতলো, ক্লিয়ার? সিজিয়াম হচ্ছে আমার রিঅ্যাক্টিভ। বোঝা গেছে? তাহলে আমি বুঝলাম কি বলতো, সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভ মেটালের অ্যাওয়ার্ডটা আমি দিলাম সিজিয়ামকে। তাহলে সেম কোশ্চেন ভাই, সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভ নন মেটালের অ্যাওয়ার্ড কাকে দেবো? একইভাবেই যাই। দেখ আমি যদি বুঝতে পারছি 15, 16, 17-এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, 17টা আমার জিতবে, তাই তো? বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার রিঅ্যাক্টিভিটি বাড়বে, ক্লিয়ার? বুঝেছিস? তাহলে 17-এর মধ্যে কেটা হবে? 18 তো ভাই ইনার্ট গ্যাস, ওর তো রিঅ্যাক্টিভিটি 0, ক্লিয়ার? তাহলে 17-এর মধ্যে যদি কেউ যেতে, এখন প্রশ্ন 17-এর উপরে যে আছে সে জিতবে না নিচে যেতে সে জিতবে? এইমাত্র দেখলাম যে কী দেখেছি, এই যে এখানে সাইজ যত আমার বাড়বে তত রিঅ্যাক্টিভিটি কমে যাবে নন মেটালের। তার মানে মোস্ট রিঅ্যাক্টিভ কে বলতো? ফ্লোরিন। এই জন্য ক্লাস 12-এ যখন তুই একটা চ্যাপ্টার আছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, যখন ফ্লোরিন নিয়ে পড়বি দেখবি ফ্লোরিনের রিঅ্যাকশন আলাদাভাবে করা হয়। হ্যালোজেন নিয়ে ক্লাস 11-এ, ক্লাস 12-এ আছে অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট, ফ্লোরিনের রিঅ্যাকশন আলাদাভাবে করা হয়, ফ্লোরিন অন্যভাবে রিঅ্যাকশন করবে, বুঝলি? তাহলে ফ্লোরিন হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ নন মেটাল, আর সিজিয়াম হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল। কোথায় আছে? বইয়ের মধ্যে মার্ক করে রাখ, দেখ ডাউনা গ্রুপের মধ্যে সবুজ কালি দিয়ে লেখা আছে, দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল ইজ এট দ্য বটম অফ গ্রুপ 1, দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল ইজ এট দ্য বটম অফ গ্রুপ 1। দেখতে পাচ্ছিস? বইয়ের মধ্যে মার্ক করছিস? মার্ক না করলে করবি না, আমি পরের পরীক্ষাতে কোশ্চেন করবো, সোজা কথা। পেয়েছিস খুঁজে? ডাউনা গ্রুপের মধ্যে পেয়েছিস? রিঅ্যাক্টিভিটির মধ্যে পাওয়া গেছে? না পেলে আমাকে জিজ্ঞেস করবি, জিজ্ঞেস যখন করেছিস তার মানে পেয়ে গেছিস। আচ্ছা, তার ঠিক পরের প্যারাতেই দেখ লেখা আছে, তার ঠিক পরের প্যারাতেই গ্রেডেশন ইন ফিজিক্যাল প্রপার্টিজ, তার উপরে দেখ আবার
বোল্ডে লেখা আছে দ্য মোস্ট রিয়াক্টিভ নন মেটাল ইজ অ্যাট দ্য টপ অফ গ্রুপ 17, দ্যাট ইজ ফ্লুরিন। দেখতে পাচ্ছিস? বুঝতে পারছিস কি? খুব ভালো কথা। আচ্ছা, নন মেটালগুলোর দেখ ওই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের কম্প্যারিজন আমি তো এইমাত্র পড়লাম, টেবিলের মধ্যে বললাম, ভ্যালু লাগবে না, শুধু অ্যারোটা মার্ক করে রেখেছিস। আর দেখ নন মেটালগুলোর মধ্যে কোনটা কোন ফিজিক্যাল স্টেটে থাকে ওটা আমি মনে রাখবো। ফ্লোরিন ক্লোরিন থাকে হচ্ছে গ্যাস, ব্রোমিন থাকে হচ্ছে লিকুইড, আয়োডিন থাকে হচ্ছে সলিড। ওকে, বল দেখি কোন মেটালটা রুম টেম্পারেচারে লিকুইড থাকে, বল দেখি। মার্কিউরি, এক্স্যাক্টলি। তাহলে বোঝা গেল তো, রিঅ্যাক্টিভিটি নিয়ে কারো কোনো ডাউট নেই, ঠিক আছে, বোঝা গেল। চল, আর দেখ এই যে থার্ড পিরিয়ড যেটা দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে লেখা আছে থার্ড পিরিয়ড, ওই তোর বইয়ের মধ্যে লেখা আছে থার্ড পিরিয়ড। দেখ সিলিকন হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ নন মেটাল, ঠিক আছে, সিলিকন হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ নন মেটাল, দেখতে পাচ্ছিস? এই যে ভাই বইয়ের মধ্যে এইখানে দেখ থার্ড পিরিয়ড পিরিয়ড 3 লেখা আছে, তার মধ্যে দেখ সিলিকন মাঝখানে লেখা আছে দেখ লিস্ট রিঅ্যাক্টিভ। এই যে আমি এই ছবিটা গেছিলাম মাঝখানে সিলিকনকে বাদ দিয়েছিলাম, সিলিকন নন মেটাল হয়, ওর রিঅ্যাক্টিভিটি ওদের মধ্যে কম, ঠিক আছে, লিস্ট রিঅ্যাক্টিভ। বুঝতে পারছিস? ক্লিয়ার, বোঝা গেল, ঠিক আছে। আর জিরো রিঅ্যাক্টিভিটি যদি জিজ্ঞেস করে কারা হবে বলতো? ইনার্ট গ্যাস, যেভাবে আমি তুই করেছিলাম না ইলেকট্রন অ্যাফিনিটি, পড়ছে মনে, লিস্ট, ম্যাক্সিমাম আর কি জিরো, 3টে করেছিলাম আলাদা আলাদা। সিমিলার হতে তোকে যদি এই কোশ্চেন করবে না, তবে যদি করে তাহলে তুই পারবি। লিস্ট হবে হচ্ছে কার বেসিক্যালি ওই মাঝখানে যারা আছে মেটালয়েড। অ্যাকচুয়ালি কেন হয় না এটার থেকে কোশ্চেন, তার কারণ হচ্ছে সবার জন্য যে এরকম হবে তার কোনো গ্যারান্টি নেই। রিঅ্যাক্টিভিটি জিনিসটা একটা বিশাল বড় জিনিস, ওরকম সবার জন্য ইন জেনারেল কিছু বলা যায় না, ঠিক আছে। ওই তুই কে ভাই সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভ, ওই দুটোই বলতে পারবি, মাঝখানে গেলে এসব জায়গায় তুই পাগল হয়ে যাবে, ওইভাবে বলা যায় না রিঅ্যাক্টিভিটি। ওকে, তাহলে তুই বুঝলি এটা। আর কারো কোনো ডাউট আছে রিঅ্যাক্টিভিটি থেকে? চল লাস্ট দিনের এক্সামের কপি দেবো, তারপরে এক্সাম স্টার্ট করবো।